কিন্তু রাশিয়ার কথা বলে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নামিয়ে দেয়া হলো শতাধিক ভারতীয়কে। রাশিয়ায় যাওয়ার কথা বলে একাধিক ভারতীয়র প্রাণ কেড়ে নিল মোদী সরকার। বন্ধুরা, আমি এখানে মোদী সরকারকেই দোষারোপ করব, কারণ নিজস্ব ভোট ব্যাংকে কতগুলো ভোট জমা হলো এবং কতগুলো মন্ত্রী, এমপি, এমএলএ তাদের কবজায় এলো, এগুলো দেখার পরিবর্তে যদি মোদী সরকার নিজস্ব দেশের জনগণ কি খাচ্ছে, কি পড়ছে আর কোথায় গিয়ে মৃত্যুবরণ করছে এগুলো যদি দেখতো, তবে আমার মনে হয় ভারতবাসীরা অধিক পরিমাণে মুনাফা লাভ করতে পারত। কিন্তু কি দুর্ভাগ্যজনক পরিহাস দেখুন যে ভারতীয় নাগরিকরা আজ যেখানেই যাচ্ছে সেখানেই কিন্তু তাদেরকে মৃত্যুবরণ করতে হচ্ছে, কারণ ছলে বলে কৌশলে আজ ভারতীয় নাগরিকদেরকেও রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর এই সমস্ত জিনিসগুলো থেকেই নাকি আজ মোদী সাম্রাজ্য গাফেল রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এমনই কিন্তু রিপোর্ট একটি বাংলাদেশের বড় নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। আর এখানে মূল ঘটনা যেটা আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, আমি ভিডিওটি নিশ্চিতভাবে আপনাদেরকে দেখাবো, কিন্তু ঘটনাটি একটু আপনাদেরকে বলার চেষ্টা করি। মূলত ভারতীয় নাগরিকদেরকে প্রলোভন দেখানো হয় যে 2 মাস ব্যাপী যদি তারা রাশিয়ার গিয়ে সেখানে প্রশিক্ষণ নেয়, মানে ট্রেনিং নেয়, তবে নাকি তাদেরকে সেখানকার স্থায়ী নাগরিকত্বের পাসপোর্ট দেওয়া হবে। আর সেই পাসপোর্টের বিনিময়ে সেই সমস্ত ভারতীয় নাগরিকরা এক প্রকার লোভের বশবর্তী হয়ে চলে যায়, আর যাওয়ার ফলেই ঘটে যায় বিপত্তি। আর সেখানে রাশিয়ার পরিবর্তে তাদেরকে ইউক্রেন যুদ্ধের ময়দানে নামিয়ে দেওয়া হয়, আর যার ফলে আজ একাধিক ভারতীয়র প্রাণ অনায়াসেই চলে যায়। এর দায়ভার কে নেবে বন্ধুরা? মোদী সরকার তো কখনোই নেবে না, কারণ সে শুধু ফুলঝুরি বক্তব্যই দিতে পারে, উপরন্তু মানুষের কোনো উপকার করতে পারে না, যার কিন্তু প্রকাশ্য দৃষ্টান্ত উদাহরণ আমরা বিগত কয়েক বছর যাবতই দেখে আসছি। তো আপনারা রিপোর্টটি একটু দেখুন, তারপর ভাবনা চিন্তা আপনারাই করুন যে আজ বর্তমান ভারতবর্ষের পরিস্থিতি কোন দিকে উল্টে যাচ্ছে। চাকরি দেয়া হবে রাশিয়ায়, কয়েক মাস চাকরি করে মিলবে রুশ পাসপোর্টও, এমন প্রলোভন দেখিয়ে জনপ্রতি নেওয়া হয়েছে 3 থেকে 12 লাখ রুপি। কিন্তু রাশিয়ার কথা বলে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নামিয়ে দেয়া হলো শতাধিক ভারতীয়কে। দালাল চক্রের খপ্পরে পড়ে সর্বশান্তত হয়েছেনই, প্রাণও হারিয়েছেন অনেকে। বিস্তারিত ইমতিয়াজ আলমের প্রতিবেদনে। ভারতের গুজরাট রাজ্যের বাসিন্দা হেমাল অসিন ভাই সম্প্রতি ইউক্রেনে এক ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারান তিনি। দালাল চক্রের খপ্পরে পড়ে রাশিয়ার পক্ষে লড়তে ইউক্রেনে যেতে হয়েছিল তাকে। শুধু হেমালই নন, এমন অনেক ভারতীয়ই এখনও রাশিয়ার হয়ে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়ছেন। এমন তথ্য উঠে এসেছে সংবাদ মাধ্যম বিবিসির অনুসন্ধানে। বিবিসির কাছে দালালের খপ্পরে পড়া পরিবারগুলো জানিয়েছে, ইউক্রেনে লড়তে যাওয়া তাদের স্বজনদের বয়স 22 থেকে 31 বছরের মধ্যে। রাশিয়াতে চাকরির কথা বলে তাদের নিয়োগ দেওয়া হয়েছিল, পরে প্রশিক্ষণের কথা বলে তাদের যুদ্ধের ময়দানে পাঠানো হয়েছে। রুশ বাহিনীতে যোগ দেয়া ব্যক্তি ও তাদের পরিবারের অভিযোগ, সামরিক বাহিনীতে কয়েক মাস কাজের পর তাদের রুশ পাসপোর্ট দেওয়ার প্রলোভন দেখিয়েছিল দালাল চক্র। এর বিনিময়ে তাদের কাছ থেকে 3 লাখ রুপি করে দাবি করা হয়। ভারত ছাড়াও দালালেরা সংযুক্ত আরব আমিরাত, নেপাল ও শ্রীলঙ্কা থেকে জনবল সংগ্রহ করেছে। গত জানুয়ারি মাসে মস্কোর একটি গোপন জায়গায় ধারণ করা ভিডিওতে উত্তরপ্রদেশের এক ব্যক্তি বলেন, বাবা ব্লগ নামের একটি ইউটিউব চ্যানেল পরিচালনাকারীরা তাদের রাশিয়ায় নিয়ে গেছে। ওই চ্যানেলটি পরিচালনা করেন একজন ভারতীয়। তাদের প্রতি মাসে 1.5 লাখ রুপি বেতনের চাকরির কথা বলা হয়েছিল, তবে রুশ সেনাবাহিনীতে পাঠানো হবে এমনটি তাদের জানানো হয়নি। ভারতীয়দের রুশ বাহিনীতে যোগ দেওয়ার বিষয়টি প্রথম জনসমক্ষে আনেন হায়দ্রাবাদের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি। ওইসব ভারতীয়কে দেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে গত 23 জানুয়ারি তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি লেখেন। মাত্র 1 মিনিটে আবেদন করতে প্রিমিয়াম আইডি। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা মল্লিকার্জুন খাগড়ে বলেন, গত বছর সহযোগী হিসেবে প্রায় 100 ভারতীয়কে রুশ সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছিল। তাদের অনেককে ইউক্রেনে রাশিয়ার হয়ে লড়তে হয়েছে। তারা যেন দেশে ফিরতে না পারেন সেজন্য অনেকের পাসপোর্ট ও নথিপত্রও জব্দ করা হয়েছে। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সংশ্লিষ্ট যেসব ঘটনা মস্কোর ভারতীয় দূতাবাসের নজরে আনা হয়েছে সেগুলো রুশ কর্তৃপক্ষের কাছে জোরালোভাবে তুলে ধরা হয়েছে। আর যেসব বিষয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে আনা হয়েছে সেগুলো নয়াদিল্লির রুশ দূতাবাসকে জানানো হয়েছে। ফলে বেশ কয়েকজন ভারতীয়কে এরই মধ্যে রুশ বাহিনী থেকে মুক্তি দেওয়া হয়েছে।
2022 সালে রাশিয়া সামরিক অভিযান শুরু করার পর বেশ কয়েকজন ভারতীয় ইউক্রেন বাহিনীতে যোগ দিয়েছিলেন বলে খবর পাওয়া গিয়েছিল। তবে রুশ বাহিনীতে ভারতীয়দের উপস্থিতির খবর এই প্রথম সামনে এলো। এ নিয়ে রাশিয়ায় বসবাস করা এক ভারতীয়র সঙ্গে কথা বলেছে বিবিসি। একসময় তিনি রুশ বাহিনীতে কর্মরত ছিলেন। নিজের অভিজ্ঞতা থেকে ওই ব্যক্তি বলেন, রুশ সামরিক বাহিনী খুবই স্বচ্ছতার সঙ্গে কাজ করে থাকে। বিভিন্ন চুক্তির তথ্যও অনলাইনে প্রকাশ করে তারা। যারা রাশিয়া সম্পর্কে জানেন না তারাই দালালদের দ্বারা প্রতারণার শিকার হচ্ছেন। তো যাই হোক, আজকে সম্পূর্ণ প্রাইম টাইম রিপোর্ট নিয়ে অবশ্য আপনাদের কি মতামত? আজ মোদী সরকার যে গাফিলতিতে নিমজ্জিত হয়েছে, শুধু এইটা বলে নয় বন্ধুরা, নিজস্ব দেশের মধ্যে যে কৃষক আন্দোলন হচ্ছে, কৃষকদের উপরেও কিন্তু গুলি চালাতে এবং বিভিন্ন প্রকার বিষাক্ত গ্যাস নিক্ষেপ করতেও কিন্তু আজ মোদী সরকার পিছু পা হচ্ছে না। তো যাই হোক, সর্বোপরি এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো প্রকার মন্তব্য বা প্রতিক্রিয়া থাকে, অবশ্যই একটু কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।